সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা। আজকে আমরা বিস্তার পরিমাপ এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন দিব। মাত্র 10টা অঙ্ক তোমাদেরকে দিব। আশা করছি এই 10টা নিয়মেই তোমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে কমন থাকবে। এই 10টা নিয়মে অর্থাৎ এর মধ্যেই থাকবে, এর বাইরে আর কিছু পড়তে হবে না। এই 10টা অঙ্ক ভালো মতো আয়ত্ত করবা, এর মধ্যে নিয়মে চলে আসবে। এমনকি যদি কপাল ভালো থাকে হুবহু কমন চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে এই অঙ্কগুলা প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেবো বেসিক সহকারে। অর্থাৎ এখন পর্যন্ত যাদের এই অধ্যায়ে আর কি ধারণা নাই, তারাও এটা আজকে ক্লাসটা করলে বুঝতে পারবে। অর্থাৎ আমরা একবার বেসিক থেকেই পড়াবো। বুঝতে পারছো? তো অবশ্যই তোমাদের কাছে একটা কি থাকবে বলতো, তো চাও থাকবে তোমরা হচ্ছে খাতা নিয়ে বসবা। খাতা নিয়ে বসবে এবং এখানে যে অঙ্কগুলো দিব সুন্দর মতো নোট করবা এবং আমাদের গ্রুপে সাবমিট করে দিবা। ঠিক আছে, ফেসবুক গ্রুপে অন্তর এডুকেশন কেয়ার স্টুডেন্ট গ্রুপ এই নামে দেওয়া আছে। তোমরা শুরু করতেছি, আর যারা আমাদের নতুন আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। তো ফার্স্ট অফ অল আমাদের অঙ্কটা আছে, প্রথম 7টি বিজোড় স্বাভাবিক সংখ্যার পরিসর কত হবে নির্ণয় করো। তো এইটা পরিসর নির্ণয় সূত্র আমরা জানি, আমি এখানে লিখে দেবো। তা আগে এখানে যা যা বলছে আমরা লিখি। এখানে কি কি দেওয়া আছে বলো তো? এখানে বলছে প্রথম 7টি বিজোড় স্বাভাবিক সংখ্যার পরিসর। তো আমরা জানি প্রথম 7টি বিজোড় সংখ্যা কি। প্রথম লিখবা যে এখানে প্রথম 7টি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি কি বলতো ভাইয়া? খুব সিম্পল, তাই না? আমরা জানি কি 1, 3, 5, 7, তারপর হচ্ছে 9, 11, 13। 1, 3টা 4টা 5টা 6টা 7টা। তো এইটা হলো প্রথম 7টি বিজোড় স্বাভাবিক সংখ্যা। আমরা এটা খুব সিম্পল ভাবে সবাই লিখতেই পারি। এখন আমাদের বলছে কি পরিসর নির্ণয় করো। তো আমরা জানি পরিসর সূত্রটা, এটা কিন্তু সবাই মুখস্থ করে রাখবা ভাইয়া। এই নিয়মে পরীক্ষা একটা অঙ্ক থাকবেই থাকবে। আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বইতে এই সূত্র দেওয়া আছে এবং তোমরা যখন ক্লাস 9 থেকে 10-এ উঠবা তখন কিন্তু তোমাদের পড়তে হবে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এই সূত্র পড়তে হবে, বাট আপাতত তোমাদের এই সূত্র দ্বারা অঙ্কগুলা করতে হবে। বুঝতে পারছো? তো এখন আমাদের এখান থেকে দেখো, আমরা জানি পরিসরকে ইংরেজিতে রেঞ্জ বলা হয়। তো তোমরা এখানে হচ্ছে আর ধারা প্রকাশ করতে পারো পরিসরকে, কারণ আমরা জানি পরিসরকে রেঞ্জ ধারা প্রকাশ করা হয়। তুমি পরিসরকে আর ধারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই, বাট আর না দিলেও হবে। আমি লিখে দিলাম যে সর্বোচ্চ সংখ্যা মানে কি এইচ, আর সর্বনিম্ন সংখ্যা মানে এল। তুমি এখানে লিখতে পারো এইচ মাইনাস এল। তাহলে এখন মানে হাই আর হচ্ছে লো। হ্যাঁ, হাই এবং লো। এখানে এইচ মানে কত আছে, সর্বোচ্চ মান কত আছে 13, এখানে লিখবো 13, মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে 1, এখানে লিখবো 1। এখন 13 থেকে 1 চলে গেলে থাকে 12। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো কত সুন্দর মতো কিন্তু আমরা অঙ্কটা করতে পারলাম। এবং এই যত অঙ্ক একটা পরীক্ষায় থাকবে 3 নাম্বার পাবা। হ্যাঁ, 3 নাম্বার শেষ। তো আমাদের কিন্তু টাইপ 1 এর একটা অঙ্ক শেষ। এখন আমরা 2 নম্বর অঙ্ক করব। তো তোমাদের এখানে একটা অঙ্ক বাড়ির কাজ থাকবে যে প্রথম 10টি জোড় সংখ্যার পরিসর নির্ণয় করবা। এটা অবশ্যই করে আমাদের যেই গ্রুপটা আছে সেখানে সাবমিট করে দেবা। প্রথম 10টি জোড় সংখ্যা, গ্রুপ লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা এটা মুছে ফেলি। তো এরপরে হচ্ছে আমরা যে অঙ্কটা করবো, আমরা একটু উঠাই, এটা আমি মুছে দিই, একটু ওয়েট করো। তো এখন দেখো আমাদের 2 নম্বর যে অঙ্কটা দিয়েছি, বলছে প্রমাণ করো যে দুইটি অসমান উপাত্তের পরিসর তাদের গড় ব্যবধানের দ্বিগুণের সমান। ঠিক আছে, প্রমাণ করো যে দুইটি অসমান, অর্থাৎ এখানে কিন্তু তোমাকে এক্স্যাক্টলি কোন দুইটা সংখ্যা সেটা বলে দেয় নাই, তোমাকে ওই দুইটা সংখ্যা ধরে নিতে হবে এবং পরিসর তাদের গড় ব্যবধানের দ্বিগুণের সমান। অর্থাৎ আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে করার জন্য পরিসর নির্ণয় করতে হবে এবং গড় নির্ণয় করতে হবে, তারপর আবার গড় ব্যবধান নির্ণয় করতে হবে, 3টা কাজ। তো আমরা এখন এখানে ধরে নিয়েছি, ধরি দুইটি অসমান উপাত্ত যথাক্রমে x1 সমান 30 এবং x2 সমান 20। তো স্যার আমি এখানে x1 সমান 30 ধরছি, তুমি এখানে 50 ধরতে পারতা, কিন্তু মনে রাখবা x1টাকে একটু বড় ধরবা আর x2টাকে ছোট ধরবা, কারণ আমরা পরিসর যখন নির্ণয় করব তখন আমরা যাতে ওই সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ওই সূত্র দ্বারা করতে পারি। তো যাই হোক, আমরা এখানে x1 সমান 30 ধরলাম, x2 সমান 20 ধরলাম। এখন উপাত্ত দুইটির গড়ের মান নির্ণয় করলাম। আমরা জানি গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়, এখানে মাথার উপর দিচ্ছে, এটার নাম হচ্ছে বার, x বার। হ্যাঁ, এখন আমরা যে গড় নির্ণয় করার সিস্টেম হচ্ছে যে দুইটা উপাত্ত থাকবে সেই দুইটাকে যোগ দিব, 2 দ্বারা ভাগ করব, সিম্পল বিষয়। ঠিক আছে, যদি মনে করো সাপোজ এখানে মনে করো
1 2 3 4 চারটা সংখ্যা আছে। যদি বলতে চারটা সংখ্যা গড় কত হবে, তাহলে আমরা চারটাকে যোগ করতাম, 1 + 2 + 3 + 4 দিতাম। এখন আমরা এখানে ভাগ দিতাম কততে, যখন এখানে চারটা সংখ্যা আছে তাই 4 দ্বারা ভাগ করতাম। এখন যা হয়তো সেটা আমাদের গড়। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে আমরা গড় নির্ণয় কিভাবে করলাম। অর্থাৎ এখানে আমাদের দুইটা উপাত্ত আছে, তাই এখানে দুইটা যোগ দিলাম, আর 2 দ্বারা ভাগ করলাম, মানে দুইটা উপাত্ততে 2 দ্বারা ভাগ করলাম। চারটা থাকলে 4 দ্বারা ভাগ করতাম, সিম্পল বিষয়। এখন 20 আর 30 যোগ করলে হয় 50 কে 2 দ্বারা ভাগ করলে 25, শেষ। এখন আমাদের দুইটা উপাত্তের পরিসর নির্ণয় করলাম। আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ x1 - x2। তাহলে এখানে আমাদের 10 থাকে, আর এখানে আমরা কিন্তু একটু আগে দেখলাম যে আমাদের x1 বড় আর x2 ছোট, এই কারণে x2 গ্রেটার দেন x1 দিলাম। অর্থাৎ গ্রেটার দেন মানে x2 থেকে x1 বড়, x2 থেকে x1 বড়, অর্থাৎ x1 গ্রেটার দেন x2। তো এখন আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের দুইটি উপাত্তের গড় ব্যবধান বের করতে হবে। আর গড় ব্যবধান সূত্রটা এখানে আমরা লিখে দিই। সূত্র হচ্ছে সামেশন, এটাকে বল কি সামেশন। আর এখানে হচ্ছে n, বড় হাতের n, সরি এখানে হচ্ছে ছোট হাতের n, আর এখানে তোমার হচ্ছে i সমান হচ্ছে 1, আর এখানে হবে xi। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, ডিভাইডেড হচ্ছে বড় হাতের n। এই সূত্রটা মনে রাখবা তোমরা। আমি একটু পরিচয় দিয়ে দেই, একটু কষ্ট করে লিখে নিবা। এখানে এই n মানে হচ্ছে চলকের সংখ্যা, মানে চলকের সংখ্যা। এখানে n মানে কি, চলকের সংখ্যা। একটু লিখে দিই, হ্যাঁ। n মানে, যারা পারো না লিখে রাখো, n মানে চলকের সংখ্যা, চলকের সংখ্যা। আর এখানে i তো আমরা জানি, আর এইটা মানে সামেশন, মানে সমষ্টি। সামেশন মানে কি, সমষ্টি। আর n মানে হচ্ছে মোট গণসংখ্যা, n মানে হচ্ছে কি, মোট গণসংখ্যা। ঠিক আছে। তো এখন স্যার দেখো, আমরা এখানে সূত্র লিখছি যে এখানে n এর জায়গায় 2 দিছি। এখানে 2 কেন দিছি, কারণ এখানে বলা হয়েছে দুইটি গড়, অর্থাৎ দুইটা উপাত্ত বলছে, দুইটা উপাত্ত কারণে এখানে 2 দিতে হবে। আর যেহেতু আমাদের দুইটা উপাত্ত, তার মানে এখানে গণসংখ্যাও 2 হবে, এই কারণে আমরা 2 দ্বারা ভাগ করছি। আশা করি তোমরা এই জায়গায় বুঝতে পারছো। যারা বোঝো না, ভিডিওটা আবার টেনে দেখো, বুঝতে পারবা। এবং এইখানে আমরা জানি যে x1 দিলাম, এবং x1 যেহেতু আমরা এখন গড় থেকে নির্ণয় করতেছি, এই কারণে -x বার দিতে হবে, অর্থাৎ x বার মানে গড়। মনে রাখবা, গড় ব্যবধান অবশ্যই, গড় ব্যবধান নির্ণয় করার ক্ষেত্রে যদি বলে গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করো, তাহলে তোমরা এই সূত্রটা প্রয়োগ করবা। আর যদি মধ্য থেকে বলে বা প্রচুর থেকে বলে, আমরা পর্যায়ক্রমে আর একটু পরেই আমরা দেখবো এই অঙ্কগুলা। তো এখানে মনে রাখবা, যেহেতু আমরা এটা গড় থেকে কিন্তু গড় ব্যবধান নির্ণয় করতেছি ভাইয়া, এই কারণে গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের এখানে x প্রাইম দিতে হবে, অর্থাৎ -xi - x বার দিতে হবে। আর দুই পাশে দুইটা পরমান দিতে হবে, পরমান। আশা করি বুঝতে পারছো। আর নিচে 2। তো এখন যেহেতু এখানে দুইটা গড় বলছে, অর্থাৎ দুইটা উপাত্ত ছিল x1 এবং x2, এই কারণে আমরা আলাদা করে লিখে দিলাম যে x1 - x বার প্লাস x2 - x বার। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো কেন দিলাম। দুইটা উপাত্ত বলছে, একটা x1 এবং একটা x2। তো এখানে x1 - x বার দিলাম, x2 - x বার দিলাম, সিম্পল। এখন আমি একটু উপর থেকে মুছে দেই, আমাদের একটু উপর থেকে আমাদের এখান থেকে মুছে দেই, ঠিক আছে, এখান থেকে মুছে দেই। ওকে, তো আমাদের এখান থেকে সূত্রটা দরকার নাই, আর ওই মান দুটো লাগবে। তো এখানে দেখো, নিচে লিখবা, আমি উপরে লিখতেছি। তো এখানে x1, দেখো এখানে x1 এর মান কত ছিল, 30, মাইনাস x বারের মান আমরা কত পাইছিলাম, x বারের মান কত পাইছিলাম, একটু দেখো তো, x বারের মান কত পাইছি, 30 পাইছিলাম, তাই না? মনে হয় 25 পাইছিলাম, সরি, x বারের মান হচ্ছে 25 পাইছিলাম। ওকে, 25 ডিভাইডেড হচ্ছে আমাদের কিন্তু প্লাস, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে কত, সরি 20, মাইনাস হচ্ছে 25। ওকে, ডিভাইডেড হচ্ছে গিয়া 2। আমি এখন নিচ থেকে মুছে দেই, আমাদের নিচের লাইন আর কোনো দরকার নাই। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করব, তাহলে অঙ্কটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তো দেখো, 30 থেকে 25 গেলে থেকে 5 যোগ হইলো আমাদের পরমান, এই দুইটা মান, এই যে দাগ দুইটা বাদ দিয়ে দেবো। এখন 20 থেকে 25 গেলে কিন্তু এখানে প্লাস মাইনাস হয়ে যায়, তাই না? দেখো আমাদের 20 থেকে, আমি একটু এখানে ধরি যে 20 থেকে যদি আমাদের মাইনাস হয়ে যায়, তো আমি একটু এখানে দেখাই ক্যালকুলেটরটা নিয়ে, দাঁড়াও। দেখো এখানে যে তোমার হচ্ছে এইখানে আমাদের প্লাস হলো, হ্যাঁ, বাট এইখানে একটু লক্ষ্য করো, আমি এটা এখন একটু বুঝাই আগে, যে 20 থেকে আমাদের 25 হলো কিন্তু -5 থাকে, নিচে 2 থাকে। কিন্তু এখানে একটু বেসিক ভাবে মনে রাখবা যে আমাদের এই দুইটা দাগ, অর্থাৎ দুইটা দাগকে পরমান বলে, বা
বার বলে। হ্যাঁ, পরমাণু বলবা। এই পরমাণুর ভিতরে যদি কোনো নেগেটিভ মান থাকে তাহলে ওটা পজিটিভ মান হয়ে যায়। এটা নোট হিসেবে মনে রাখবা। হ্যাঁ, পরমাণু, এটা নোট মনে রাখবা, পরমাণুর মধ্যে নেগেটিভ মান ধনাত্মক হয়, নেগেটিভ মান পজিটিভ হয়, এভাবে লিখে দাও, পজিটিভ হয়। ঠিক আছে, এটা নোট হিসেবে মনে রাখবা। তার মানে আমাদের কিন্তু এটা কি হয়ে গেল, এটা +5 হলো, এটা -5 ছিল +5 হয়ে যাবে, ডিভাইডেড 2। তাহলে এখন 5 আর 5 যোগ করলে 10 কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে 5। তাহলে আমাদের এটা কিন্তু আমাদের নির্ণয়ের অ্যান্সার। অর্থাৎ আমাদের বলছে প্রমাণ করতে হবে কি, প্রমাণ এখানে আরেকটা কথা বলছে, দেখো আমাদের কিন্তু বলছে উপাত্ত দুইটির গড় ব্যবধান নির্ণয় করতে হবে, তাই না? আমাদের উপাত্ত দুইটির, এখানে কিন্তু আমরা একটাই কিন্তু বের করছি। হ্যাঁ, এখানে অ্যান্সার না, সরি, আমরা কিন্তু এখানে একটা বের করছি। বলছে প্রমাণ করো যে দুইটি অসমানুপাতে, তাহলে আমরা কিন্তু একটার বের করছি। অতএব কি, যেহেতু দুইটা বলছে, অতএব দুইটি অসমানুপাতে বলছে, অতএব দুইটি অসমান অসমান উপাত্তের, হ্যাঁ, দুইটি অসমান উপাত্তের, আমি একটু মুছে নিব থেকে দাঁড়াও, যেহেতু বলছে দুইটি গড় ব্যবধান দ্বিগুণ বলছে আমাদের, তাই না? আচ্ছা, এখানে লেখা যাবে দুইটি অসমান উপাত্তের গড় ব্যবধান, এখানে লিখে দিই, গড় ব্যবধান সমান 2 গুণ 5 সমান হবে 10। এটা হবে অ্যান্সার। দেখো আমাদের কিন্তু মিলে গেছে, যে প্রমাণ করো যে দুইটি অসমান উপাত্তের পরিসর তাদের গড় ব্যবধানের দ্বিগুণের সমান। তা আমাদের কিন্তু তাই হয়েছে, হ্যাঁ, যে দুইটি অসমান উপাত্তের গড় ব্যবধান তাদের উপাত্তের দ্বিগুণের সমান। তাহলে এই যে 2 গুণ মানে কি, 2 গুণ 5, তাহলে আমাদের এখানে যে মানটা পাইছিলাম উপরে প্রথমত, সেই মানটা কিন্তু আমাদের দ্বিগুণই হয়েছে, 5-এর দ্বিগুণ। এই যে এটা 5 ছিল, তার দ্বিগুণ 10। ঠিক আছে, আমাদের প্রশ্ন যা বলছে আমরা কিন্তু তাই কিন্তু নির্ণয় করেছি। দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আবার অনেকে বলবো স্যার আমি বুঝি না যে এখানে কেমন হলো। দেখো আমরা কিন্তু যখন পরিসর নির্ণয় করেছিলাম, পরিসরের ক্ষেত্রে কিন্তু আমাদের 10 আইছিল, তাই না? পরিসর কত হয়েছিল, 10 আইছিল না? তা আমাদের এখানে কিন্তু এই গড় ব্যবধান কিন্তু 10 আইছে, তার মানে কি পরিসরও 10 আইছে, এটাও 10, তার মানে তো আমাদের দুইটা মিলে গেল। তো পরিসরের এখানে 10 আইছিল, আমাদের গড় ব্যবধান 10, দুইটা মিলে গেল। এই কারণে বলছে আমাদের প্রমাণ করো, লাস্টে অবশ্যই লাইনে লিখে দেওয়া, অতএব যে কি দুইটি অসমান উপাত্তের পরিসর তাদের গড় ব্যবধানের দ্বিগুণের সমান প্রমাণিত। এই কথাই এখানে লিখে দেবা। কি লিখবা, অতএব দুইটি অসমান উপাত্তের পরিসর তাদের গড় ব্যবধানের দ্বিগুণের সমান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন নেক্সট অঙ্কটা দেখব। ওকে, আমরা নেক্সট অঙ্ক উঠাই নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই অঙ্কটা দেখবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটাও। বলছে এত উপাত্তগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। তো আমরা গাণিতিক গড় নির্ণয় করবো, চলো শুরু করি অঙ্কটা। তো এখানে আমরা যে গাণিতিক গড় নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে তোমাদের বইতে অন্যভাবে করা আছে, বাট আমি ওইভাবে করতেছি না। আমি যেভাবে অঙ্কটা করব আশা করি তুমি সেভাবে অঙ্কটা করবা। ঠিক আছে, যে এখানে যে উপাত্তগুলো আছে লিখবা, এখানে এই উপাত্তগুলো লিখবা। এই উপাত্তগুলোকে তুমি এক্স এর ধারা প্রকাশ করতে পারো। হ্যাঁ, এক্স এর ধারা প্রকাশ করো, যা আছে 10, 15, 54, তারপর যা যা আছে আর কি উঠাবো আমরা। ঠিক আছে, ওকে, এগুলোকে উঠাইলাম। এখন আমাদের কি বলছে, গাণিতিক গড়। আমরা জানি এক্স গড়কে এক্স প্রাইম ধারা প্রকাশ করা হয়। এখানে যা আছে টোটাল যোগ করবা, 10 + 15 + 54 + 59 প্লাস হচ্ছে 19 প্লাস 60 62 প্লাস 98 প্লাস 8 প্লাস 25 প্লাস হচ্ছে 95। এখন ভাগ দিবা, কতটা ভাগ দেবা তা ডিপেন্ড করবে এখানে কতগুলো উপাত্ত আছে। দেখো এখানে কয়টা উপাত্ত আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে 10 দ্বারা ভাগ করবা। তাহলে এখন যেটা হবে সেটা আমাদের আনসার। তো আমি একটু ক্যালকুলেশন করি কত হয়। দেখো 10 যোগ 15 যোগ হচ্ছে 54, তারপর হচ্ছে 59, 19, তারপরে 62, তারপর 98, 8, 25, 95। ঠিক আছে, এখানে যোগ করে আছে 445। 445 এবং ভাগ দেওয়া 10 দ্বারা। এখন কত আসবে, 445কে 10 দ্বারা ভাগ করো, তাহলে এখানে আসবে 44.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কত সহজভাবে কিন্তু আমরা করতে পারলাম, বুঝতে পারছো? এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে, আশা করি তোমরা অবশ্যই এখানে পারবা। ঠিক আছে, দেখো বুঝতে পারো কিনা। তো তোমাদের এখানে সূত্র তোমাদের বইতে এইভাবে লেখা আছে যে এক্স প্রাইম সমান হচ্ছে সামেশন, এখানে এন,
এখানে i সমান হচ্ছে 1, এখানে x প্রাইম, ঠিক আছে, আর ডিভাইডেড হচ্ছে ডিভাইডেড n। এইভাবে তোমাদের বইতে আর কি একটা সূত্র দেওয়া আছে। এই সূত্র ধারা করলে হবে, না করলে হবে, আমার মতে এইভাবে করাই সুন্দর হবে। তোমরা এইভাবে করবা, শুধু শুধু সূত্র দিয়ে নিজে হয়রানি হইও না, এতে তোমার নিজেরই অঙ্ক করতে অনেক সময় ঝামেলা হবে ভাইয়া। বুঝতে পারছো? আশা করি তোমরা এটা সুন্দর মতো বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। হ্যাঁ, এখানে এই যে এখানে ছোট হাতের n হবে, সরি, এখানে ছোট হাতের n, অর্থাৎ n মানে হচ্ছে 13। এখানে n মানে কি 13, মানে এখানে টোটাল, এখানে n মানে 13 বলছি, মানে এখানে n বলতে এখানে যতগুলো কোনো সংখ্যা থাকবে, এখানে আমাদের টোটাল কয়টা উপাত্ত আছে? 10টা। তাহলে এখানে n এর মান হচ্ছে 10, এখানে n এর মান হচ্ছে 10। যাই হোক, তোমরা এইভাবে করবা, আশা করি হয়ে যাবে। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, বোঝানোর চেষ্টা করবা আবার। তো আমি এটা মুছে দেই, এটা হয়ে গেছে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 4 নম্বর অঙ্কটা হচ্ছে এত উপাত্তের বললো মধ্যক নির্ণয় করো। কি বললো? মধ্যক নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এই জাতীয় অঙ্ক থাকবেই থাকবে, বারবার বলতেছি। তো এখানে আমরা লিখবা আগে এই সমস্ত, আমি কিন্তু গতকালকে যে মধ্যকে একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানে কিন্তু অনেক সুন্দর করে বোঝাইছি, আবার এখানে বোঝাইতেছি। তো এখানে ফার্স্ট অফ অল মধ্যক নির্ণয় করার জন্য এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবা ভাই। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় করে সাজাবা, আর অর্ধক্রম মানে বড় থেকে ছোট, বাট প্রত্যেকটা অঙ্ককে ছোট থেকে বড় করে সাজাতে হবে। এখানে সলিউশন শুরু করতেছি। দেখবা উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো হলো, ঠিক আছে? কি ক্রমে? ঊর্ধ্বক্রমে সাজানো হলো, ঊর্ধ্বক্রমে সাজানো হলো। তো আমরা খুব সুন্দর মতো সাজাবো। এখন দেখো, এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 7, 7-এর পর হচ্ছে আমাদের 8, 8-এর পর হচ্ছে 15, তাই না? 8-এর পর 15, 15-এর পর আমাদের এটা গেছে, তারপর 15 গেছে, এরপর 19 আছে। আচ্ছা, 15 দুইবার আছে, 15 দুইবার, তো এটা 15 লিখলাম। এরপর হচ্ছে 19 গেল, এরপর 49 গেল, এরপর হচ্ছে 53, লাস্ট হচ্ছে 62। দেখো 8টা কিন্তু হয়ে গেছে, 3টা 6টা 7টা 8টা। এখন লিখবা যে এখানে n সমান 8, 1 2 3 4 5 6 7 8, এখানে 8, তাহলে লিখলাম এখানে n সমান 8, যা জোড় সংখ্যা। যা কি সংখ্যা? জোড় সংখ্যা। তো আমরা এখন জোড় সংখ্যা, আমরা জানি মধ্যকের সূত্র আছে 3টা, একটা সূত্রের সাহায্যে, একটা জোড় একটা বিজোড়। এখানে যেহেতু জোড়ের সূত্র পড়তেছে, তাই আমরা জোড়ের সূত্র কি জানি লিখে দিই। যে লিখবা যে আমরা জানি কি মধ্যক সমান, কি জানি আমরা? মধ্যক সমান জোড় সূত্র হলে কি জানি? n/2 তম রাশি যোগ n/2 প্লাস 1 তম রাশি ডিভাইডেড হচ্ছে গিয়ে 2। এখন আমাদের n এর মান কত? 8, তাহলে 8/2 এখন তম রাশি, তাহলে এখানে সরাসরি করতেছি, যোগ হচ্ছে n/2, তাহলে এখানে কত হবে? 8/2 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে কত আসে? 2। তাহলে এখন এখানে কি দাঁড়ায়? 8/2 মানে হচ্ছে 4, প্লাস 8/2 মানে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5 ডিভাইডেড 2। তার মানে এখানে তুমি যদি এগুলো লিখে তম রাশি লিখে দাও, তম রাশি লিখে দেবেন, ডট দিলাম, অবশ্যই তম রাশি লিখে দেবা, আমি এখানে দিয়ে দিলাম তম রাশি, এখানে ডট দিলাম, বুঝে নিও, ঠিক আছে? তম রাশি এখানে লিখে দিও, এই তম রাশি। এখন মানে 4তম রাশি এবং 5তম রাশি হবে তোমার মধ্যক। তাহলে এখন তোমাকে এখানে খুঁজে বের করতে হবে 4তম রাশি কোনটা আর 5তম রাশি কোনটা। তখন আমরা 4তম রাশি গুনি, 1 2 3 4, 4তম রাশি হচ্ছে 15, এই হচ্ছে যোগ। এবং 5তম রাশি কোনটা দেখো তো, 1 2 3 4 5, 5তম রাশি হচ্ছে 19, তাহলে আমরা এখানে 19 দিলাম, ডিভাইডেড হচ্ছে আমাদের 2। তাহলে এখন আমরা কি করব? এই 15 আর 19 আমাদের যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা। তো আমরা জানি, দেখো 15 যোগ হচ্ছে 19 যোগ করলে হচ্ছে আমাদের 34 আসবে। 34কে 2 দ্বারা ভাগ করবা, দেখো 17 দশমিক কত আসে? 17 তো আসে, হ্যাঁ। তাহলে 17 হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, এটা হবে আনসার। ঠিক আছে? দেখো মধ্যক বুঝতে পারছো কিনা? জোরেরটা আরো সহজ, আশা করি এটা তোমাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা 5 নম্বরে যে অঙ্কটা দিয়েছি, এই অঙ্কটা সুপার ডুপার ইম্পর্টেন্ট ভাইয়া, ভালো মতো করবা। এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় থাকবেই, 100% শিওর, তাই না? হ্যাঁ, এটা 100% শিওর দিলাম, পরীক্ষায় থাকবে, সবটা স্কুলে থাকবে, এই 5 নম্বর অঙ্কটা থাকবে বলে দিলাম, ঠিক আছে? তো বলছে কি, এত উপাত্ত অর্থাৎ তথ্য রাশিগুলোর মধ্যক 34 হলে গড় ব্যবধান নির্ণয় করো। খুব সিম্পল একটা অঙ্ক, মধ্যক কিন্তু পড়ে দিয়েছে, এটা কিন্তু আমরা জানি সবাই যে গড় ব্যবধান
তোমার মধ্যক হতে নির্ণয় করা যায়, প্রচুরক হতে নির্ণয় করা যায় এবং গড় হতে নির্ণয় করা যায়। আমরা যে 2 নম্বর অঙ্কটা করালাম আজকে, 2 নম্বর অঙ্কটা কিন্তু গড় থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করছি। আর এখন আমরা 5 নম্বরে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তো বেসিক অবশ্যই আমরা অঙ্কটা করার মধ্যে দিয়ে দিব। তো আমরা এখানে প্রথমে ছকটা উঠালাম, লিখছি মধ্যক থেকে গড় ব্যবধানের জন্য প্রয়োজনীয় সারণী। এখন এক্স আই অর্থাৎ এই যে আমরা জানি এই সমস্ত সবগুলোকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। আর এক্স আই থেকে আমরা এই মানটা পাবো। এখানে এম ই মানে মধ্যক শ্রেণী, মনে রাখবা এম ই মানে মধ্যক। এখানে এম ই মান কত বলতো? এখানে কিন্তু এখানে আমাদের এম এর মান হচ্ছে 34, এটা দেওয়া আছে, আমরা এটার মধ্যে লিখে দেব। এখানে যা যা আছে উঠাই। এক্স এ প্রথমে 8 আছে, ঠিক আছে, প্রথমে কত? প্রথম হচ্ছে 8, তারপরে 15, তারপর 53, তারপর হচ্ছে 49, 19, তারপর 62, তারপর 7, 15, এরপর 95 আর 77। আমাদের আর একটা ঘর বেশি রাখতে হবে, ঠিক আছে। এখানে লিখবা এন, এখানে এন সমান কত হবে? টোটাল এই সবগুলো যোগ করবা, এন এ মানে আমাদের একটা মান পেয়ে যাবে। টোটাল মানগুলো যোগ করলে কত হবে দেখো তো। এখানে ক্যালকুলেটর, তোমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করবা, ঠিক আছে। টোটাল এন এ মান কত যোগ করা বলতে কি, যে এখানে আর কি টোটাল কয়টা মান আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে এন এ মান হচ্ছে 10, বুঝছো। আমরা অন্য অন্য অঙ্কের ক্ষেত্রে জানি যে এন মানে গণসংখ্যা বোঝায়, অর্থাৎ টোটাল সবগুলো যোগ করলে যেটা হয় সেটা। কিন্তু এটার ক্ষেত্রে মনে রাখবা এন মানে এখানে যতগুলো উপাত্ত দেওয়া থাকবে সেটা হচ্ছে এন এর মান। এখানে 10টা উপাত্ত দেওয়া আছে, তাই এন এর মান 10। আর এই মানটা আমরা কিভাবে বের করব সেটা একটু আমাদের দেখতে হবে। অর্থাৎ তোমার কোনো কাজ নাই, তোমার এখানে এক্স আই মাইনাস হচ্ছে এম ই, অর্থাৎ এক্স আই মান দেখো, আমি একটা আলাদা আলাদা ভাবে একটু বের করে দেখাই। ধরো এখানে এক্স আই আর মাইনাস এম ই এর সূত্র আমাদের, তাই না? এখন এখানে এক্স আই এর মান হচ্ছে, ধরো প্রথমে আছে আমাদের 8, দিলাম 8 মাইনাস এম ই, এম ই মান কত আছে? মধ্যক 34, তাই না? তাহলে এখানে দেখো যে 8 থেকে 34 চলে গেলে কত থাকে, হিসাব করে দেখো। আর একটা কথা আছে এখানে ভাই, আর একটা কথা কি, আমি একটু দেখাই তোমাদের, ক্যালকুলেটর সবাই ব্যবহার করবা, ঠিক আছে। এই জাতীয় অঙ্ক কিন্তু ভুল হলেই ভুল হয়ে যাবে, হ্যাঁ। অনেকেই এখানে ভুল করে। তো এখানে 8 থেকে ধরো 34 গেলে 26 থাকে, -26 থাকে। তো এখন -26 কিন্তু আমরা একটু আগে প্রথমে বলে দিছি যে আমাদের এই দুইটার পরমান বলে, এই দুইটা পরমাণের ভিতরে যত নেগেটিভ মান থাকবে সেটা অবশ্যই পজিটিভ মান হয়ে যায়, অর্থাৎ শুধু 26 থাকবে। আর এই 26টাকে আমরা এখানে লিখবো, খুব সিম্পল বিষয়। এখন যদি তোমার 15 থাকে তাহলে আমি কি করব, 8 এর জায়গায় জাস্ট 15 লিখবো। অর্থাৎ 15 থেকে এখন কি করবা, 15 থেকে তুমি 34 বিয়োগ করো, তাহলে এখানে হবে -15। আর আমরা অবশ্যই এখানে কি দেবো, তাহলে -15 দেবো, সরি -19, তাহলে এখানে শুধু 19 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমি এখন শখটা পূরণ করে দেই ভিডিওটা শর্ট করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো, আমরা এখানে টোটাল শখটা পূরণ করে দিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের এখানে আর একটা কাজ করতে হবে। কাজটা হলো যে এখানে দেখো আমাদের সামেশন পরমান এক্স আই মাইনাস এম ই, অর্থাৎ সামেশন, এবং এই কথাটুকু আমরা এখানে লিখছি। অর্থাৎ এই কথাটা মনে রাখবা, সামেশন মানে সমষ্টি বোঝায়, ঠিক আছে। সামেশন মানে কি বোঝায় ভাইয়া? সমষ্টি বোঝায়। অর্থাৎ এখানে এখন টোটাল যতগুলো মান আছে তুমি যোগ করে দিবা। তো আমি একটা ক্যালকুলেটর নিলাম, এখন কতগুলো মান দেখো, 26 যোগ হচ্ছে 19, তারপর আবার 19, তারপর আবার 15, 28, 27, তারপর হচ্ছে 19, 61, তারপর 43। তো এখানে যোগ করলে 272 আসবে। এখানে যোগ করলে 272 আসবে। আমাদের কিন্তু শখটা পূরণ কিন্তু হয়ে গেল ভাইয়া। দেখো তোমরা বুঝতে পারছো কিনা যে আমাদের শখটা কিন্তু পূরণ করা হয়ে গেছে। আশা করি তোমরা সকলে এখানে বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা যে ভাই আমি এখানে বুঝি নাই, বুঝাই দেন। তো এখন আমরা লিখবো, যেহেতু আমাদের কি বের করতে বলছে, গড় ব্যবধান, মধ্যক হচ্ছে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। এবং লিখবো অতএব মধ্যক হতে গড় ব্যবধান। তো এটা কিন্তু একটু মনে রাখবা তোমরা, যে মধ্য হতে গড় ব্যবধান, আমরা জানি যে মধ্য হতে গড় ব্যবধান আমাদের সূত্র যেটা আছে, এখানে মধ্য হতে গড় ব্যবধানকে এমডি দ্বারা প্রকাশ করা হয়। এমডি, ঠিক আছে, কি দ্বারা প্রকাশ করা হয়? এমডি। আমরা কিন্তু বেসিক ক্লাসে কিন্তু এখানে দেখাইছিলাম ভাইয়া যে এখানে তোমার হচ্ছে এমডি দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু আমাদের এখানে এমই আমরা মধ্যক ধরে রাখছি, এই জন্য অবশ্যই ব্র্যাকেটে আমাদের কি দিবা, এমই দিবা। হ্যাঁ, এখন জায়গা নাই, আমি সাইডে লিখতেছি। তো এটা সমান হচ্ছে সামেশন এন আই সমান হচ্ছে 1, আর এখানে হচ্ছে আমাদের এক্স কি বলতো, এক্স আই মাইনাস, অবশ্যই বার চিহ্ন দিবা, মাইনাস হচ্ছে এম ই, ডিভাইডেড হচ্ছে এন, ছোট হাতের এন। এটা হলো আমাদের সূত্র। এটা আমাদের কি ভাইয়া? এটা হলো আমাদের সূত্র। এখন জাস্ট আমরা মানগুলো বসাই দিব। আমরা এখানে দেখো এই সামেশন, এইখানে কিন্তু তুমি সামেশন দিছি, এখানে এই যে
আই সমান 1, এটা দিতেও পারে না দিতেও পারে, কোনো সমস্যা নাই। তো আমরা ধর এতটুকুর মান কত পাইছি 272, অর্থাৎ এতটুকুর মান আমরা 272 পাইছি, তাই না? আর আমাদের এখানে এন এর মান হচ্ছে কত 10। এখন তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা, যে ক্যালকুলেটর ব্যবহার করো যে আমাদের এখানে 272 বা হচ্ছে 10 কত আসবে 27.2। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মধ্যবর্তী গড় ব্যবধানের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। শুধু এই সূত্রটা মুখস্থ করবা ভাইয়া, যে এমডি অর্থাৎ মধ্যবর্তী গড় ব্যবধানে বলে এমডি, আর এমই মানে হচ্ছে তোমার মধ্যক শ্রেণী বোঝায়, মধ্যক। তো এমডি এমই সমান হচ্ছে আমাদের এটা সামেশন এন সামেশন অফ আই সমান 1 এক্স আই মাইনাস এম ই ডিভাইডেড হচ্ছে এন। এন মানে সমান গণসংখ্যা, মানে গণসংখ্যার মধ্যে টোটাল কতটা মান আছে, 10টা মান আছে 10। আর আই সমান তো আমরা 1, এটা আমরা জানি। আর এক্স আই মানে হচ্ছে তোমার এই যে এইটা গড়, এক্স আই মানে হচ্ছে গড়, এক্স আই মানে হচ্ছে গড়, সিম্পল বিষয়, শেষ। আশা করি তোমরা গড়ের সূত্রটা বুঝছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। এই জাতীয় পরীক্ষায় অঙ্ক একটা থাকবেই থাকবে বলে দিলাম। তো আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিই। ওকে, এখন আমরা 6 নম্বর অঙ্ক দেখবো, আমার প্রায় শেষের দিকে আজকের সাজেশন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আরো 4টা প্রশ্ন লিখছি, যেটা একটু ব্যাখ্যামূলক প্রশ্ন বলছে 6 নাম্বারটা। এই 4টার ভিতরে আমার মনে হয় যে একটা থাকবে বলে দিলাম। হ্যাঁ, 4টার মধ্যে একটা থাকবেই। গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, ভেদাঙ্কের মান কখন শূন্য হয়। 8 নম্বর প্রশ্ন, গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান বলতে কি বোঝায়। 9 নম্বর প্রশ্ন, ঋণাত্মক মানের পরিসর ধনাত্মক হয় কেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 4টা প্রশ্ন দিয়েছি এবং এটা লিখিত প্রশ্ন, যে কারণে এটা লিখলে প্রচুর সময় ব্যয় হবে। তোমরা এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা সেই লিঙ্কে যুক্ত হয়ে এটা সংগ্রহ করবা, ঠিক আছে। আর তাছাড়া আমাদের কিন্তু গণিতের উপর, গণিত এবং বিজ্ঞানের উপর টোটাল বার্ষিক পরীক্ষার আলোকে সকল অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, দৃশ্যপটবিহীন, তারপর দৃশ্যপট নির্ভর, এ টু জেড সকল কিছু সাজেশন কিন্তু আমাদের আছে। অলরেডি তোমরা জানো অনেকে। মাত্র বিজ্ঞানের জন্য 100 টাকা এবং গণিতের জন্য 100 টাকা, আর 2টা সাবজেক্ট একত্রে নিলে হচ্ছে ওইটা আমরা ডিসাইডেড করব। যদি কেউ নেও অবশ্যই আমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। 2টা সাবজেক্ট মাত্র 150 টাকা আমরা একসাথে দিব। যাই হোক, তোমরা যারা নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যুক্ত হবা। আর এটা অবশ্যই ফ্রিতে পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। তো এটা মুছে দেই। আর ওইখানে অনেক এক্সাম্পল পাবা ভাইয়া, এখানে তো মাত্র 10টা অঙ্ক দিলাম, আর ওইখানে অসংখ্য প্রায় 15-16টার মতো, প্রত্যেকটা টপ লেভেল অঙ্কই থাকবে। আশা করি ওই নিয়মের বাইরে কোনো স্কুলেই থাকবে, মানে ওই নিয়মের বাইরে আসবে না, ভিতরে আসবে। যাই হোক, আমরা এটা মুছে দেই। এখন আমরা 10 নাম্বার পড়বো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করবো আমরা, প্রচুরক নির্ণয় শিখবো এখন। হ্যাঁ, সূত্রের সাহায্যে প্রচুরক নির্ণয় শিখবো আমরা। ওকে, শুরু করতেছি। তো অঙ্কটা উঠাই নেই আমি। প্লাস f1/f2 কোন এটা। তো আমি হচ্ছে এই অঙ্কটা উঠালাম, ঠিক আছে। দেখো, এখন এই অঙ্কটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যে নোটটা, সেই নোট থেকে অঙ্কটা উঠালাম। তো এখন এখানে বললো প্রচুরক নির্ণয় করো। এই অঙ্কটা কি বললো ভাইয়া, প্রচুরক নির্ণয় করতে বললো, ঠিক আছে, প্রচুরক নির্ণয় করতে বললো। আমরা এটা প্রচুরক কিভাবে নির্ণয় করব বলো তো, দেখা যাচ্ছে।
ওকে, দেখা যাচ্ছে। তোমরা প্রচুরক কিভাবে নির্ণয় করো দেখো, বেসিক হিসেবে মনে রাখবা, প্রচুরক নির্ণয় করার জন্য এখানে যে দুইটা মান দেওয়া থাকবে অর্থাৎ শ্রেণীর ব্যক্তি এবং গণসংখ্যা, এই দুইটাই লাগবে। তো আমরা একটু অঙ্ক শুরু করি, তারপর তোমরা দেখলে বুঝতে পারবো। এটা কিন্তু 10 নম্বর, এটা হচ্ছে 10। আজকের শেষ, এটাই শেষ। তো এরপরে দেখা যাবে। তো প্রচুরকের সূত্রটা আগে লিখবা, যে আমরা জানি প্রচুরক সমান এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণ হলো এইচ। এটার প্রচুরকের সূত্র। এবং এখানে এই অঙ্কটা করার জন্য আমাদের এখানে এল এর মান লাগবে, F1 এর মান লাগবে, এইচ এর মান লাগবে। তখন আমরা এখানে এল এর মানটাকে বের করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের এল এর মানটা বের করতে হবে। আমরা জানি এল মানে নির্মসীমা। তো এখানে মনে রাখবা, গণসংখ্যা সব থেকে বেশি যেখানে থাকবে সেটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। ঠিক আছে, তোমরা লিখে দেবা। এখানে কি লিখবা? এখানে গণসংখ্যা, এখানে কি লিখবা? এখানে গণসংখ্যা সব থেকে বা সর্বাধিক 10 আছে 55 থেকে 59 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী কি হবে? অতএব প্রচুরক শ্রেণী এই 55 থেকে 59, এটাই হবে। তার মানে এখন এল এর মানে আমরা খুব বের করতে পারি। আমরা জানি এখানে 55 থেকে 59 প্রচুরক শ্রেণী হইলো। আমরা জানি এল এর মান হচ্ছে নিম্নসীমা, তাহলে এল এর মান হবে 55 আর উচ্চসীমা বলে আমাদের 59। যেহেতু আমাদের এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে নিম্নসীমা লাগে, তার মানে হচ্ছে নিম্নসীমা মানে কি 55, উচ্চসীমা মানে 59। তার মানে আমাদের এখানে নিম্নসীমা আমরা কত দেবো? 55 পেয়ে গেলাম এল এর মান। এখন লাগবে F1 এর মান, F2 এর মান এবং এইচ এর মান। আমরা এইচ এর মান খুব সিম্পল ভাবে বলতে পারি যে এখানে দেখো 45 থেকে 49 পার্থক্য কত? 45, 46, 47, 48, 49, 4 করে না 5 করে, তাই তো? 5 করে কিন্তু পার্থক্য। আমরা কিন্তু এইচ এর মান পেলাম। এখানে 45, 46 থেকে গোনা যাবে না, 45 কে গুণে 49 পর্যন্ত যাওয়া, দেখো 5টা সংখ্যা চলে আসবে। এখন F1 এবং F2 মান খুবই সহজ। দেখো আমাদের এটা 10, অর্থাৎ এটা প্রচুরক শ্রেণী গণসংখ্যা। এই 10-এর হচ্ছে এটা পূর্বের মান, এটা হচ্ছে পরের মান। তো মনে রাখবা, F1 মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যার পূর্বের মান, অর্থাৎ পূর্বের মানে কি 10 থেকে তুমি এই আগের যে সংখ্যাটা আছে আর সেটা বিয়োগ করবা, যেটা হবে সেটা হচ্ছে F1 এর মান। সিম্পল ভাবে F2 এর মান হচ্ছে 10 থেকে তুমি পরের মান 3 বিয়োগ করবা, সেটা হচ্ছে আমাদের F2 এর মান। দেখো কত সহজভাবে হয়ে গেল। এখন তুমি জাস্ট মানগুলো বসাবা। L এর মান 55 পাইছি, প্লাস F1 এর মান পাইছি কত? 2, F1 এর মান 2 প্লাস F2 এর মান হচ্ছে 3 আর গুণ হচ্ছে এইচ এর মান 5। তাহলে এখন 55, এখন কি গুণ করবা? 5 আর 2 গুণ করলে 10 আর নিচে 2 আর 3 যোগ করলে 5। তাহলে এখন এখান থেকে তুমি 5 কে লসাও নিতে পারো, বা সংক্ষেপে তুমি কি করতে পারবা, দেখো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তুমি সংক্ষেপে কি করবা, এখানে তুমি 55 লিখবা, এখানে 55 লিখবা, এই 10 কে 5 দ্বারা ভাগ করে দেবা, 10 কে 5 দ্বারা ভাগ করবা, তাহলে সিম্পল 2 আসবে। তাহলে 55 2 কত হবে? 57। আর 57 হচ্ছে আমাদের নির্ণয়ের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভালো মতো। দেখো এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখানে আমাদের কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা যে স্যার এখানে বুঝে নাই, কি বুঝো নাই, অবশ্যই কমেন্ট করবা। বিস্তারিত তুমি নিজেই বুঝতে পারবা। ওকে, আশা করি তোমরা এটা ভালো মতোই বুঝতে পারছো। তো এরপর দেখি আমাদের কাছে অঙ্ক থাকে কিনা। ওকে, তো আমাদের হচ্ছে লাস্ট, আজকের হচ্ছে এই সাজেশনের লাস্ট এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো না কোনো স্কুলে অঙ্ক এই জাতীয় অঙ্ক থাকবে। তো আমাদের বলা হলো এত উপাত্তগুলির ভেদাঙ্ক নির্ণয় করো, ভেদাঙ্ক নির্ণয়। তো আমরা এটা সলিউশন করতেছি, যা যা লাগে আমরা অঙ্কের ভিতর বলে দেবো। ঠিক আছে, সলিউশন। তো প্রথমে লিখবো ভেদাঙ্ক নির্ণয়ের জন্য সারণী। ভেদাঙ্ক নির্ণয় এর জন্য প্রদত্ত সারণী, প্রদত্ত সারণী নিম্নরূপ। আমরা সারণীটা তৈরি করি। ঠিক আছে, প্রদত্ত সারণীটা। আচ্ছা, এটা নিচে নিচে লিখবো। কয়টা আছে? 3টা, 3টা, 6টা, 9টা, 10টা। আচ্ছা, আমি এখানে লিখি।
একটু ছোট করে লিখি, একটা বেশি নেবা, এটা হচ্ছে এক্স আই আর এটা হলো এক্স আই স্কোয়ার। ঠিক আছে, এক্স একটা হলো এক্স আই আর একটা এক্স আই স্কোয়ার। মনে রাখবা ভেদাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের প্রথম শর্টকাট হচ্ছে এটা। ঠিক আছে, প্রথম শর্টকাট হচ্ছে কি, যে ভেদাঙ্ক নির্ণয় করার জন্য প্রথম কাজ হচ্ছে এক্স আই দিবা, অর্থাৎ এই টোটাল সবগুলো এক্স আই, এবং এখানে যা পাবো তার পাওয়ার হচ্ছে এক্স আই স্কোয়ার। মানে আগে লিখো তারপর বোঝাইতেছি। এখানে প্রথমে হচ্ছে 5, তারপর হচ্ছে 9, তারপরে হলো গিয়ে 8, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে কত 20। আমি বাংলা ইংরেজি ভাষায় বলতেছি, কিন্তু মনে করিও না, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে কত 24, এরপর হচ্ছে 14, এরপর 15, লাস্ট হচ্ছে 21। আচ্ছা 21 একটু বড় দিই। আচ্ছা এখানে 21 একটু বড় না, আমাদের আরো ভালো লাগবে 21। ওকে, আচ্ছা আর এটা হচ্ছে একটু বড় করে রাখি, এটাকে লিখতে হবে সামেশন, এখানে হচ্ছে এন। হ্যাঁ তোমরা লেখো না, কিন্তু তোমরা লেখো না, আই সমান কিন্তু 1, আর এখানে হচ্ছে এক্স আই, আর এখানে হচ্ছে আমাদের সামেশন এন এক্স আই স্কোয়ার, আই সমান হচ্ছে 1। আচ্ছা এখানে কিন্তু এন তোমরা লিখো না, আমি কিন্তু একটু ওয়েট করতেছি, পরের অঙ্কটা তোমরা তুলবা, আগে অঙ্কটা বুঝো। অর্থাৎ এখানে সাজালাম, দেখো খুব সুন্দর মতো সাজালাম। এখন হচ্ছে আমাদের এই ঘর তো দেওয়া নাই ভাইয়া, এই ঘরটা কেমনে করবো? তো ভেদাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের প্রথম যে মানগুলো থাকবে সেটা হলো এক্স আই এর মান। কিসের মান? এক্স আই এর মান। আচ্ছা ভালো কথা, এক্স এর মান পেলাম। এখন তোমরা একটা ক্যালকুলেটর ধরবা, গেলাম ক্যালকুলেটর। এখন এখানে আমরা জানি এখানে হচ্ছে সামেশন বলছে, তাই না? আমরা জানি সামেশন মানে যোগ, তার মানে তুমি এইখানে হচ্ছে যতগুলো মান আছে সবগুলো যোগ করবা। আমরা কি কি মান আছে, 5 যোগ হচ্ছে 9, তারপরে 8, 11, 20, 23, 24, 14, 15 আর হচ্ছে 21। আমরা যোগ করে 150 পেলাম। এখানে লিখলাম x সমান হচ্ছে 150 লিখলাম খুব সুন্দর মতো। কিন্তু ভাই এখানে এন সমান মনে রাখবা গণসংখ্যা, অর্থাৎ কয়টা গণসংখ্যা উপাত্ত। তো কয়টা উপাত্ত আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে দেখো এন সমান হচ্ছে 10। এই কারণে আমি তোমাদেরকে উঠাইতে বলি নাই। ঠিক আছে, আশা করি তোমরা, আর প্রথম যেটা লিখছিলাম সেটা হলো সূত্র, আর এখন হচ্ছে আমরা অঙ্কটা দিয়ে এলাম। ওকে, সিম্পল ভাবে এখন হচ্ছে আমাদের নিচে কি করবা, দেখো এখানে এক্স আই, তাহলে এক্স আই স্কোয়ার, তাহলে এখানে 5 মানে কি 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 25, তাহলে 9 স্কোয়ার মানে কত 9 স্কোয়ার 81, এবার 8 স্কোয়ার মানে কত 64 না, আর গোনার হ্যাঁ 64, 11 স্কোয়ার মানে কত, তাহলে 11 স্কোয়ার মানে কত 11 দুইটা 11 গুণ 11, তাহলে কত 121। এবার 20 স্কোয়ার মানে কত 400 হবে, তাই না? আমি তবে খেয়াল করে দেখে নেই, 20 গুণ 20 তাহলে কত 400। তারপর হচ্ছে 23 কে স্কোয়ার করলে কত হয়, 23 কে স্কোয়ার করলে হবে 529। এরপর 24 কে স্কোয়ার করলে কত হবে, 24 কে স্কোয়ার করলে 576। এরপর 14 কে স্কোয়ার করলে কত হয় 196। এত কম? হ্যাঁ 196। এবার 15 কে স্কোয়ার করলে 300 না কত, হ্যাঁ সরি 225। এরপর হচ্ছে 21 কে স্কোয়ার করলে কত হয়, 21 কে স্কোয়ার করলে 441। এখন সিম্পল ভাবে এখানেও এন এর মান 10, তাহলে এখানে এন এর জায়গায় 10 দিবা, আর তুমি এখানে এন সমান 10 লিখতে পারো, এখানে এন সমান 10 লিখতে পারো, একই কথা। আর এক্স স্কয়ার সমান কত বাবা, টোটাল এগুলো যোগ করো, এখন কত হয় 25 যোগ 81 যোগ হচ্ছে 64, তারপরে যোগ 121, তারপরে 400, 500 হচ্ছে 29, 576, এরপর হচ্ছে 196, 225 যোগ হলো 441। এখানে যোগ করে বললাম 2600 কত 2658 পেলাম। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্ট করে জানাও যে এখানে কারো কোনো সমস্যা আছে কিনা। আমি কিন্তু একদম বেসিক থেকে ভাইয়া বোঝাইছি, হ্যাঁ একদম বেসিক থেকে আমরা বোঝাইছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এখানে লিখলাম যে এখানে n সমান 10, আমরা কিন্তু এটা অনেক আগে জেনে গেছে। এখন এখানে লিখছি ভেদাঙ্ক সিগমা স্কয়ার। মনে রাখবা ভেদাঙ্ককে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নের নাম সিগমা, এর সাইডকে নোট লিখে লেখো, এটার নাম হচ্ছে 6 এর মতো, জাস্ট একটু কম রাখো, এটার নাম হচ্ছে সিগমা, এটার নাম সিগমা, এটা একটু মনে রাখবা, নামটা সিগমা নাম, এটার নাম। ওকে, তো এখন জাস্ট এখানে আমরা জানি n সমান কত 10, তাহলে এখানে 10 লিখে দেবা, n সমান হলো 10। ঠিক আছে, বা সরাসরি তুমি 10 লিখতে পারো, এইভাবে সরাসরি এখানে 10 লিখলেও হবে।
সরাসরি 10 লিখবা। এখন এখানে জাস্ট তুমি মানগুলো বসায় দিবা। আমরা এখানে 10, এইটার মান কত পেয়েছি, এটা মানে 150 পেয়েছি। 150 ডিভাইডেড হচ্ছে n এর মান 10 মাইনাস এখানে 10, অর্থাৎ এটার মান কত পেয়েছি 2658। 2658 ডিভাইডেড হচ্ছে আমাদের, এখানে কিন্তু n দেয় নাই, এখানে n হবে, আর n এর মান হচ্ছে 10, আর এখানে স্কোয়ার আছে। ওকে, এখন তুমি জাস্ট একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ক্যালকুলেশনটা করলেই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এখানে এখানে একটু মনে মিস্টেক আছে আমার, তাই না? এখানে মনে হয় একটু মিস্টেক আছে। কি মিস্টেক আছে? আমি জাস্ট মানটা কিন্তু উল্টাই ফেলেছি। হ্যাঁ, এখানে মানটা কিন্তু উল্টে গেছে। এটা একটু মুছে দেই। অর্থাৎ এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তার মানে এটা স্কোয়ার মানে হচ্ছে এটার মান। হ্যাঁ, এক্স স্কোয়ার মানে কি, এক্স ওয়াই আই স্কোয়ার মানে 2658। এখানে হবে 2658, সরি 2658 হবে। আর এখানে হচ্ছে এন, তাহলে এখানে এন এর মান আমরা 10 জানি, এই মাইনাসের মাইনাস। আর এখানে হচ্ছে তোমার কত হবে, এই এক্স আই, তাহলে এক্স আই মানে কত 150। এখন ঠিক আছে, আর এন এর মান 10, আর এখানে স্কোয়ার। সরি ব্রান, এখানে একটু মিস্টেক হয়ে গেছিল। তো এখন জাস্ট কি করবা, এখানে 2658 রাখলাম, 10 মাইনাস, এখন 150 কে স্কোয়ার করলে কত হয়, 150 কে স্কোয়ার করলে হবে এখানে 22,500, আর নিচে হবে 10 কে স্কোয়ার করলে আমরা জানি 100 হয়, তাই না? 10 কে করলে 100 হয়। তো এখানে নিচে দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ। তাহলে এখন আমরা উপর থেকে একটু মুছে দেই বা সাইডে করি। এই সাইডে করি, আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে, আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে, তাই না? তো দেখো আমরা এখন কি করব, সরাসরি হিসাব। আমি হচ্ছে এই যে এখান থেকে লাইনটা এখানে লিখি, তাহলে এখানে 2658 আছে, 2658 ভাগ হচ্ছে 10, তাহলে এখানে মান আসবে, দেখো 2658 তো, তাই না? হ্যাঁ, 2658 কে তুমি 10 দিয়ে ভাগ করলে এখানে মান আসবে 265.8। এটাকে এই মাইনাসে মাইনাস, আবার তুমি 22,500 কে তুমি 100 দিয়ে ভাগ করো, এখানে মান আসবে 225, মান আসবে কি 225। এখন তুমি এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে এই কত আসবে, 265 থেকে তুমি 8 এটা বিয়োগ করো, তো এখানে 40.8 আসবে। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা হচ্ছে আমার নির্ণয় ভেদাঙ্ক। খুব সিম্পল ভাবে অঙ্কটা তোমাদের করে দিলাম, আশা করি ভালো মতো তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা না বুঝলে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো মতো বুঝতে পারছো কিনা। যাই হোক, এর মধ্যে আমাদের কিন্তু এই অধ্যায়ের যা যা প্রশ্ন আসতে পারে আমাদের কিন্তু শেষ হয়ে গেল। এখানে যেই 10টা কথা ছিল, যদিও 11টা দিয়েছি, আর ওইখানে 4টা, হ্যাঁ 11টা অঙ্ক করাইছি। এই 11টা অঙ্কের মধ্যে কিন্তু তোমাদের ফুল কমন থাকবে ভাইয়া, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই গণিতের যে পূর্ণাঙ্গ সাজেশনটা আমাদের পিডিএফ আকারে আমরা অলরেডি হয়ে গেছে, 5 থেকে 6 তারিখে আমরা আর কি ওটা পাবলিশ করব। তোমরা ওইটা অবশ্যই সংগ্রহ করবা, তাহলে তোমার পরীক্ষা আরেকটু এগিয়ে থাকবা সবাই, ঠিক আছে? পরীক্ষায় সবার আগে থাকবা। যাই হোক, ভালো কিছু হবে। আর অবশ্যই ক্লাসগুলো রেগুলার করবা, আমাদের নোটগুলো সাবমিট করবা আমাদের গ্রুপে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যদি এখন করে না থাকো, আর ভিডিও লাইক করে দিও যাতে এই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে ছড়ায় যায়, এই জন্য শেয়ার করে দিও। সবাই ভালো থাকবা, আজকে এখানেই শেষ করছি।